ওয়েলকাম টু ঘোষ একাডেমি। সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা প্রায় চলে এসেছে। আর এই পরীক্ষায় কেমিস্ট্রির উপর 35টি নম্বর রয়েছে, আর কেমিস্ট্রির অর্গানিক পোর্শনে রয়েছে 15 নম্বর। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে কেমিস্ট্রি প্রায় অর্ধেক নম্বর আছে। তার মানে যে অর্গানিক কেমিস্ট্রি ভালো করবে সেই কেমিস্ট্রি পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিয়ে ভালো নম্বর তুলতে পারবে। আমরা আজ থেকে নতুন একটি সিরিজ শুরু করছি, যেখানে উইদিন 10 আওয়ার্স বা 10 ঘন্টার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করে দেব। এর অর্থ এটাই যে তোমরা আমাদেরকে 10 ঘন্টার সময় দাও, বিনিময়ে 15টি নাম্বার পকেটে পুরে নাও। বুঝতে পেরেছ? আমরা আজ শুরু করব অর্গানিক কেমিস্ট্রির প্রথম ক্লাস। চলো দেখো, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে জৈব রসায়ন মানে কি? জৈব রসায়ন মানে হচ্ছে জৈব যৌগ নিয়ে আলোচনা। জৈব যৌগ নিয়ে আলোচনা। এখন কথা হচ্ছে স্যার, জৈব যৌগ জিনিসটা কি? হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগগুলি তাদেরকে বলা হয় কি? জৈব যৌগ। কথা বোঝা গেছে? তাহলে কি বললাম দেখো, জৈব যৌগ নিয়ে আলোচনা হচ্ছে জৈব রসায়ন, আর জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ হচ্ছে জৈব যৌগ। এখন হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন মানে যার মধ্যে কার্বন থাকবে ও হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগ। একটি উদাহরণের সাহায্যে পুরো ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নিই। দেখো, আমরা এখানে নিয়েছি মিথেন CH4। মিথেন CH4। এখন মিথেনকে যদি সূর্যালোকের প্রেজেন্সে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলে আমরা পাই কি? CH3Cl। কি পাই? CH3Cl পাই। এখন এই যে মিথেনের মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে। তাহলে কার্বন আর হাইড্রোজেন থাকলে সেটা একটি জৈব যৌগ। আবার যেহেতু এই জৈব যৌগ থেকে CH3Clটা পেয়েছি, তাই CH3Cl একটি জৈব যৌগ। বুঝতে পেরেছ? অর্থাৎ হাইড্রোকার্বন, কার্বন, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ, এদের সকলকে একত্রে কি বলা হয়? কি? জৈব যৌগ। পুরো ক্লিয়ার? এখন আমরা এটা দেখতে পাই যে এই জৈব যৌগের মধ্যে কিছু মুখ্য উপাদান রয়েছে, মুখ্য মৌল রয়েছে। ঠিক আছে? মুখ্য মৌল কোনগুলি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হ্যালোজেন। স্যার হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদেরকে বলা হয় কি? হ্যালোজেন। তার মানে আমরা জৈব যৌগ নিয়ে যখন আলোচনা করব, এই মৌলগুলির সম্যক ধারণা আমাদের প্রয়োজন আছে। এখন আমরা এই চার্টের মাধ্যমে এদের একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। দেখো, এই যেখানে মৌলগুলি আছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং হ্যালোজেন, এদের প্রত্যেকের বাইরের ইলেকট্রনগুলিকে আমরা লুইস ডট গঠনের মাধ্যমে প্রকাশ করি। তার মানে যতগুলি বাইরে ইলেকট্রন থাকে ততগুলি ডট বাইরে আমরা দেখিয়ে দিই। কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, তাই 4টে ডট। হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন, তাই 1টি ডট। নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন, তাই 5টি ডট। অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, তাই 6টি ডট। আর হ্যালোজেনগুলির বাইরের কক্ষে 7টি ইলেকট্রন, তাই 7টি ডট। এখন আমরা এবার জেনে নিই যে এই যে মৌলগুলি কতগুলি বন্ধন গঠন করতে পারে। দেখো, আমরা জানি একটি অযুগ্ম ইলেকট্রন একটি সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ এই যে কার্বনের 4টে অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এই কার্বন 4টে সমযোজী বন্ধন গঠন করতে পারে। এখন এই সমযোজী বন্ধনগুলি সবসময় যে সিঙ্গেল বন্ড হবে, মানে এক বন্ধন হবে তা কথা নয়। তার মানে 4টে সমযোজী বন্ধন কিভাবে তৈরি করতে পারে? দেখো, 4টেই এক বন্ধন হতে পারে, কিংবা 2টো দ্বিবন্ধন হতে পারে, কিংবা একটি ত্রিবন্ধন, একটি এক বন্ধন হতে পারে। বুঝতে পেরেছ? তাহলে কার্বন কি করলো? কার্বন 4টে সমযোজী বন্ধন গঠন করে। 4টে সিঙ্গেল হতে পারে, 2টো ডাবল হতে পারে, একটা ট্রিপল, একটা সিঙ্গেল হতে পারে। স্যার, হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন, তাহলে কি হবে? হাইড্রোজেন সর্বদা এক বন্ধন করে। গঠন করে। বুঝতে পেরেছ? এখন পরেরটা দেখো, এই যে নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন আছে, তাহলে কি 5টি বন্ধন গঠন করবে? না, নর্মালি কি করে? এই যে 3টে অড ইলেকট্রন দিয়ে 3টে সমযোজী বন্ধন গঠন করে, আর বাকি 2টি ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার আকারে ওই পরমাণুতে অবস্থান করে। বুঝতে পেরেছ? তার মানে নাইট্রোজেন কি করে? একটি লোন পেয়ার থাকে এবং 3টে সমযোজী বন্ধন গঠন করে। আবার ঠিক আগের মতোই বলবো, 3টে সমযোজী বন্ধন কি সবসময় স্যার এক বন্ধন হবে? না, 3টে এক বন্ধন হতে পারে, একটি দ্বিবন্ধন, একটি এক বন্ধন হতে পারে। আবার যদি প্রান্তে নাইট্রোজেন থাকে, কোনো একটা প্রান্তে নাইট্রোজেন থাকে, তাহলে নাইট্রোজেন ত্রিবন্ধন গঠন করে।
বোঝা গিয়েছে। এখন এরপরে স্যার অক্সিজেন। এই অক্সিজেনটা দেখো, অক্সিজেনের বাইরের কক্ষে 6টি অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে স্যার 6টি কি অযুগ্ম ইলেকট্রন থাকে না, কি করে, দুটি লোন পেয়ার আকার থাকে, এই একটা লোন পেয়ার আর হচ্ছে এই একটা লোন পেয়ার। তাহলে 4টি ইলেকট্রন কি করলো, দুটো লোন পেয়ার আকারে থাকলো। বাকি যে দুটো ইলেকট্রন পড়ে আছে ওই দুটি ইলেকট্রন দুটি সমযোজী বন্ধন গঠন করে, দুটি সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন স্যার দুটোই কি এক বন্ধন হবে না, দুটি এক বন্ধন হতে পারে আবার দ্বিবন্ধন হতে পারে। বুঝতে পেরেছ? আবার পরেরটা দেখো, এখানে এই যে হ্যালোজেনগুলি অর্থাৎ কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন। এক্ষেত্রে কি হয়, 3টে, এই যে এক জোড়া এক জোড়া এক জোড়া, 3 জোড়া ইলেকট্রন লোন পেয়ার আকার থাকবে। কী আকার থাকবে, এগুলি সব লোন পেয়ার আকার থাকে। আর বাইরে যে এই আর একটা অযুগ্ম ইলেকট্রন আছে না, এই অযুগ্ম ইলেকট্রনটা একটি সমযোজী বন্ধন গঠন করে। অর্থাৎ আমরা এই আলোচনার ভিত্তিতে দেখতে পেলাম কার্বন 4টে সমযোজী বন্ধন গঠন করে, আর হাইড্রোজেন একটি সমযোজী বন্ধন গঠন করে, নাইট্রোজেন 3টে সমযোজী বন্ধন গঠন করে উইথ 1 লোন পেয়ার, অক্সিজেন 2টি সমযোজী বন্ধন গঠন করে উইথ 2 লোন পেয়ার, এবং হ্যালোজেনগুলি নর্মালি একটি সমযোজী বন্ধন গঠন করে উইথ 3 লোন পেয়ার। বুঝতে পেরেছ? এখন এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কেমিক্যাল বন্ডিংয়ে অর্থাৎ রাসায়নিক বন্ধনে জেনেছি যে মুখোমুখি ওভারল্যাপ হলে, মুখোমুখি ওভারল্যাপ হলে কী হয়, সিগমা বন্ড গঠন করে, আর পাশাপাশি ওভারল্যাপ হলে কি গঠন করে, পাই বন্ড গঠন করে। মুখোমুখি ওভারল্যাপ সিগমা বন্ড, আর পাশাপাশি ওভারল্যাপ পাই বন্ড। দেখো এই যে এ আর বি এর মধ্যে দুটি বন্ধন গঠিত হয়েছে, আমরা কটা বন্ধন দেখেছি এখানে, দুটি বন্ধন। তাহলে দুটি বন্ধন হলে আমরা জানি প্রথম যে বন্ধন গঠিত হয় সেটা সিগমা বন্ড আর অন্যটি পাই বন্ড। তাহলে এখানে একটি সিগমা আছে একটি পাই। এই যে ধরো পি ধরলাম, পি অরবিটাল বন্ধন গঠন করেছে, পি অরবিটাল বন্ধন গঠন করেছে। তাহলে এই পি মুখোমুখি ওভারল্যাপ হয়েছে কি, সিগমা বন্ড গঠন করেছে, পাশাপাশি ওভারল্যাপ হয়েছে, তাহলে কি গঠন করেছে, পাই বন্ড গঠন করেছে। দেখো মুখোমুখি জিনিসটা একটা অন্যরকম মজা আছে, মুখোমুখি জিনিসটা অন্যরকম মজা আছে, তার আকর্ষণটা অনেক বেশি। তাই সিগমা বন্ড হচ্ছে শক্তিশালী, সিগমা বন্ড কি শক্তিশালী বন্ধন, আর পাই বন্ড হচ্ছে দুর্বল বন্ধন। আর এই কারণে যখন আমরা অর্গানিক বিক্রিয়ার রিয়াকশনগুলো করাবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে পাই বন্ধনটা আমরা ব্রেক করাবো। কি বন্ধন ব্রেক করাবো, পাই বন্ড ব্রেক করাবো। বুঝতে পেরেছ? এখন স্যার এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। এই যে কার্বন 4টে সমযোজী বন্ধন গঠন করলো, তাহলে কার্বন যদি 4টে সমযোজী বন্ধন গঠন করে তাহলে সব কার্বন কি একই রকমের হবে, অর্থাৎ প্রত্যেকটি কার্বনের প্রকৃতি কি একরকম হবে? আনসার না, কখনোই একরকম হবে না। তার মানে এই কার্বনের প্রকৃতি আলাদা হতে পারে। এখন কার্বনের প্রকৃতি আলাদা হলে তাদেরকে আমরা কী নামে অভিহিত করব সেটা এবার আমরা একটু দেখে নিই। কোনো কার্বনের প্রকৃতি ভিন্ন হলে সেই কার্বনকে আমরা তার ডিগ্রি দ্বারা প্রকাশ করি। কী দ্বারা? ডিগ্রি দ্বারা প্রকাশ করি। এখন কথা হচ্ছে স্যার কার্বনের ডিগ্রি বলতে কী বোঝায়? কার্বনের ডিগ্রি মানে হচ্ছে কোন একটি কার্বন অন্য কতগুলি কার্বনের সাথে যুক্ত আছে সেটি হচ্ছে সেই কার্বনের ডিগ্রি। কোন একটি কার্বন অন্য কতগুলি কার্বনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে সেটি হচ্ছে তার ডিগ্রি। কথা বোঝা গেছে? এখন দেখো আমি একটা উদাহরণ নিয়েছি। এই কার্বনটি কতগুলি কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনটি কেবলমাত্র এই একটি কার্বনের সাথে যুক্ত আছে, অর্থাৎ এটি হচ্ছে 1 ডিগ্রি কার্বন। কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি। এই কার্বনটি এদিকে একটি কার্বন, এদিকে একটি কার্বন, অর্থাৎ দুটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এই কার্বনটি 1, 2, 3, এই 3টি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটি 1, 2, 3, 4, 4টি কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটি হচ্ছে 4 ডিগ্রি কার্বন। এবং এই প্রান্তে যে কার্বনগুলি আছে, এই কার্বনটি এই একটি কার্বনের সাথে, এই কার্বনটি এই একটি কার্বনের সাথে, এই কার্বনটি এই একটি কার্বনের সাথে, এই কার্বনটি একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই প্রান্তীয় কার্বনগুলি সব হচ্ছে 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন। কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন। তাহলে প্রান্তীয় কার্বনগুলি সব হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে হচ্ছে কোনো একটি কার্বন অন্য কতগুলি কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, সেটি হচ্ছে তার ডিগ্রি। এখন 0 ডিগ্রি বা সুপার ডিগ্রি এটা মানে কি? ধরে নাও আমি বললাম CH4, কি বললাম? CH4। এখন এই মিথেনের যে কার্বনটি আছে এই কার্বনটি অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নেই। যদি কোনো কার্বন অন্য কোনো কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ না থাকে তাহলে তাকে বলা হয় 0 ডিগ্রি বা সুপার ডিগ্রি কার্বন। 0 ডিগ্রি বা সুপার ডিগ্রি কার্বন। এখন এই যে
যৌগটা নিয়েছি এর মধ্যে 0 ডিগ্রি কার্বন আছে না? নেই, 0 ডিগ্রি কার্বন এখানে নেই। এই যৌগটার কথা বললাম। এখানে স্যার 1 ডিগ্রি কতগুলি আছে? 1 2 3 4 5, 5টি কার্বন কেবলমাত্র একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাই 5টি এখানে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বনের সংখ্যা কতগুলি? 5টি। 5টি 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন। বুঝতে পেরেছ? স্যার 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বনের সংখ্যা কত? 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বনের সংখ্যা এই একটি, কারণ এই একটি কার্বনই দুটি কার্বনের সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে, অর্থাৎ কটি হবে? একটি। এবার টারশিয়ারি বা 3 ডিগ্রি কতগুলি আছে? 3 ডিগ্রি একটি আছে। কেন? এই কার্বনটাই কেবলমাত্র অন্য 3টে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বনের সংখ্যা কত? একটি। স্যার 4 ডিগ্রি, 4 ডিগ্রি কতগুলি আছে এখানে? 4 ডিগ্রি এখানে একটি আছে, কারণ এই একটি কার্বনই অন্য 4টে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ। কথা বোঝা গিয়েছে? এখন স্যার কার্বনের সঙ্গে সঙ্গে হাইড্রোজেনকেও আলাদা করা হয়, হাইড্রোজেনকেও আলাদা করা হয়। 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় 2 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় 3 ডিগ্রি হাইড্রোজেন। এবং 4 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় 4 ডিগ্রি হাইড্রোজেন। এবার মজার বিষয় হচ্ছে, যদি কোনো একটা কার্বন 4টে অলরেডি বন্ড ফর্ম করে, তাহলে সে কি আর কোন হাইড্রোজেনের সাথে বন্ধন করবে? না, তা তো করে না। কারণ হাইড্রোজেন একটি বন্ড করে ঠিক আছে, কিন্তু কার্বন 4টে, সর্বোচ্চ 4টে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে একটি কার্বন যদি অন্য 4টে কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, তার পক্ষে আর একটা এক্সট্রা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করা সম্ভব নয়। অর্থাৎ 4 ডিগ্রি হাইড্রোজেন, আমরা এই দিকটা লিখছি, 4 ডিগ্রি হাইড্রোজেন এর কোনো অস্তিত্ব নেই। 3 ডিগ্রি হাইড্রোজেন, বলো এখানে কতগুলি আছে? বলো 3 ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? 3 ডিগ্রি হাইড্রোজেন কতগুলি? 3 ডিগ্রি কার্বন দেখবো আগে। 3 ডিগ্রি কার্বন এই একটা, তাহলে এই কার্বনের সঙ্গে কতগুলি হাইড্রোজেন আছে? একটি, অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কত? একটি। বুঝতে পেরেছ? 3 ডিগ্রি কার্বন একটি, তার সঙ্গে একটি হাইড্রোজেন, তাই 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা একটি। স্যার 2 ডিগ্রি, 2 ডিগ্রি কতগুলি আছে এখানে? একটি 2 ডিগ্রি কার্বন আছে, তার সঙ্গে কতগুলি হাইড্রোজেন আছে? 2টি, অর্থাৎ 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা কয়টি? 2টি। আবার 1 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? তাহলে দেখো আগে 1 ডিগ্রি কার্বনের সংখ্যা 1 2 3 4 5, এবং প্রতিটি 1 ডিগ্রি কার্বনের সঙ্গে 3টে করে হাইড্রোজেন আছে, তাহলে 5 গুণিত 3, তাহলে 3 5 15টি। কতগুলি হবে? 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা 15টি। এবং এখানে 0 ডিগ্রি হাইড্রোজেনের কোনো সংখ্যা পাবে না, কারণ কি? এখানে প্রতিটি কার্বন অন্য কমপক্ষে অন্য একটি কার্বনের সাথে যুক্ত আছে। আর 0 ডিগ্রি কাকে বললাম? যে কার্বন অন্য কোনো কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে না। যেমন এই মিথেনের কার্বনটি হচ্ছে 0 ডিগ্রি বা সুপার ডিগ্রি। বুঝতে পেরেছ? এখন তোমাদের ক্লাস 11-এর পরীক্ষায় আগত একটি কোশ্চেন হচ্ছে 2-3 ট্রাইমিথাইল পেন্টেনে কত ধরনের কার্বন পরমাণু আছে ও তাদের সংখ্যা কত? স্যার এখন ফার্স্ট কথা হচ্ছে, তাহলে 2-3 ট্রাইমিথাইল পেন্টেন, এটা আমার করতে হবে। তাহলে 2-3 ট্রাইমিথাইল পেন্টেন, দেখো পেন্টেন মানে 5টি, তাহলে 5টি কার্বন, 1টি কার্বন, 2টি কার্বন, 3টি কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন। 2-3, তাহলে আমি 2-3 মানে কি? 2-এ 2টো থাকবে 2 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে একটা থাকবে, 3টে মিথাইল, তাহলে 2 নম্বর পজিশনে 2টো মিথাইল করলাম CH3, আর 3 নম্বর পজিশনে একটি থাকবে CH3। বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো, তাহলে এর একটি বন্ধন আছে CH3 হয়ে গেল, এর 4টে বন্ধন পূর্ণ, হাইড্রোজেন হবে না। এর 3টে বন্ধন পূর্ণ, তাহলে একটা হাইড্রোজেন। এর 2টো বন্ধন পূর্ণ, তাহলে 2টো হাইড্রোজেন। এর একটি বন্ধন পূর্ণ, তাহলে 3টে হাইড্রোজেন। দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো মিল পাচ্ছ কিনা? পেয়েছো মিল? দুটো একই জিনিস, এটাও যা এটাও তাই। অর্থাৎ কত ধরনের কার্বন পরমাণু আছে তুমি দেখলে বুঝতে পারবে। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ এটা একজনের সঙ্গে যুক্ত আছে। এটা 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? পাশেরটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 4 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1। এটা কত? 1। এটা কত? 1। এটা কত? 1। অর্থাৎ এখানে 1 ডিগ্রি কার্বনের সংখ্যা কয়টি? 1 2 3 4 5, 5টি 1 ডিগ্রি কার্বন। বুঝতে পেরেছ? 2 ডিগ্রি কার্বন কতগুলি? 2 ডিগ্রি কার্বন একটি। 3 ডিগ্রি কার্বন কতগুলি? 3 ডিগ্রি কার্বন কতগুলি হবে বলো? এখানে একটি। 4 ডিগ্রি কার্বন কতগুলি? একটি। তার মানে স্যার এখানে কত প্রকারের
কার্বন পরমাণু আছে ও তাদের সংখ্যা। তাহলে এখানে কত প্রকারের কার্বন পরমাণু আছে? এখানে 1 2 3 4 4 প্রকারের কার্বন পরমাণু আছে, 4 প্রকারের কার্বন পরমাণু আছে। বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো, 4 প্রকারের কার্বন পরমাণু আছে এবং তাদের সংখ্যা কত? 5 1 1 1। বুঝতে পেরেছো? এখন পরীক্ষা এটাও আসতে পারে যেখানে কত প্রকারের হাইড্রোজেন পরমাণু আছে এ তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি যেভাবে করলাম এভাবে করে দেবে। এখন আমরা সমতুল্য হাইড্রোজেনের কনসেপ্ট একটু বুঝে নেব এবং এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে এসেছে সেটাও একটু দেখব। দেখো, সমতুল্য হাইড্রোজেন মানে হচ্ছে যে হাইড্রোজেনগুলিকে অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে যে কোনো হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করা হয় তাহলে একই রকম প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ একটি প্রোডাক্ট পাওয়া যাবে। আমরা উদাহরণ সহযোগে আলোচনা করি তাহলে সহজে বোঝা যাবে। দেখো, এখানে নিয়েছি মিথেন। মিথেন মানে CH4। এখন এই CH4-এর 4টে হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন নিয়ে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ। যদি আমরা সূর্যালোকের প্রেজেন্সে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে এই হাইড্রোজেনটাকে সরালেও CH3Cl তৈরি হবে। যদি এই হাইড্রোজেনটাকে সরাই তবুও CH3Cl তৈরি হবে। যদি এই হাইড্রোজেনটা সরে যায় তবুও CH3Cl তৈরি হবে। যদি এই হাইড্রোজেনটাকে সরাই তবুও CH3Cl তৈরি হবে। অর্থাৎ এই যে ক্লোরিন যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করুক না কেন সব ক্ষেত্রেই একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ পেয়ে যাব। অর্থাৎ এই হাইড্রোজেনগুলি সবগুলি সমতুল্য। বুঝতে পেরেছ? তাহলে সমতুল্য হাইড্রোজেন মানে যে হাইড্রোজেনগুলির যে কোনো একটিকে যদি অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, যে কোনোটিকে যদি অন্য কোনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে আমরা একটি মাত্র প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ পাবো। এইটুকু হচ্ছে সমতুল্য হাইড্রোজেনের গুরুত্ব। কি গুরুত্ব? যে সব হাইড্রোজেন সমতুল্য হলে একটাই বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যায়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কি বললাম? সব হাইড্রোজেন সমতুল্য হলে একটাই বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যায়। এখন স্যার, তার মানে সমতুল্য হাইড্রোজেন এটা আমাকে বুঝতে গেলে প্রত্যেকবার কি কোনো একটা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করে দেখব যে একই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কি না? না ভাই, এর জন্য সহজে একটা পন্থা শুনে নাও। দেখো, এই যে কোনো একটা যৌগের ক্ষেত্রে তুমি মাঝখান দিয়ে দাগ টানবে। আমি মাঝখান দিয়ে যদি দাগ টানি, ভাবো আমি এই বরাবর যদি কেটে দিই তাহলে দেখো তো এই দিকটা যা তৈরি হবে। এখন কটা বন্ড আছে এখানে? এই কার্বনে কটা বন্ড আছে? দুটো। তার মানে দুটো হাইড্রোজেন আছে। কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনে দুটো বন্ড আছে, 4টে হাত হবে, তাহলে এই দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনের ক্ষেত্রে সেম। তা আমি এখন এটা দেখছি না, ধরে নিলাম যে এই দিক দিয়ে আমি কাটছি। তাহলে কাটলে কী হবে? দেখো, এদিকেও যা আছে এদিকেও তাই আছে, অর্থাৎ এই দুটো হাইড্রোজেন সমতুল্য। এখন যদি আমি এই বরাবর কাটি, ভালো করে দেখে নাও, এই বরাবর কাটলে এদিকেও যা এদিকেও তাই, তার মানে কি এটা সমতুল্য, অর্থাৎ এই 4টে হাইড্রোজেন সমতুল্য। এখন যদি আমি এই বরাবর কাটি, দেখো তো যদি এই বরাবর কাটি আমি তাহলে কি হবে? এই বরাবর কাটলে এদিকে যা আছে, যদি এই বরাবর আমরা কাটি তার মানে এদিকে যা আছে এদিকেও তাই থাকবে, এই দুই দিকে তাই থাকবে। ঠিক আছে? তাহলে এই বরাবর যদি আমরা কাটি, তার মানে এদিকে যেটা পাবো এদিকেও সেটা পাবো, তাহলে এই 4টে হাইড্রোজেন সমতুল্য। তাহলে এই 4টে হাইড্রোজেন সমতুল্য, এই 4টে হাইড্রোজেন সমতুল্য, তার মানে কি বলতে পারি? এরা সবাই সমতুল্য হাইড্রোজেন। বুঝতে পেরেছো? তাহলে এরা সবাই সমতুল্য হাইড্রোজেন, অর্থাৎ এখানে সমতুল্য হাইড্রোজেনের সংখ্যা 6টি। তার মানে যে কোনো হাইড্রোজেন, এই 6টি হাইড্রোজেনের যে কোনো হাইড্রোজেন, এটা যে কোনো হাইড্রোজেন প্রতিস্থাপিত করলে আপনি কি করব? একই ধরনের প্রোডাক্ট পাবো। বুঝতে পেরেছো? এটার নাম কি? এটার নাম হচ্ছে নিওপেন্টেন। কি নামের? নিওপেন্টেন। তাহলে তুমি ভাবো, নিওপেন্টেনে যদি এই বরাবর তুমি একটা বসিয়ে দাও, আমি এই ধরলাম, এই দিক দিয়ে ভাগ করে দিলাম, তার মানে আমার ডান দিকে যেটা আছে বাম দিকেও তাই আছে, ডান দিকে যা আছে বাম দিকেও তাই আছে, অর্থাৎ এই 6টি হাইড্রোজেন সমতুল্য একে অপরের। আবার যদি এই বরাবর বসিয়ে দাও তাহলে দেখো উপরে যা থাকবে নিচেও তাই থাকবে, তার মানে এই হাইড্রোজেনগুলো সমতুল্য। অর্থাৎ নিওপেন্টেনের এই যে 12টি হাইড্রোজেন আছে 12টি হাইড্রোজেনে সমতুল্য। বোঝা গেল? তাহলে নিওপেন্টেনে সমতুল্য হাইড্রোজেনের সংখ্যা 12টি। ইথিলিনে ভাবো, ইথিলিনে মাঝ বরাবর আবার কাটছি, এই মাঝ বরাবর কাটলে তাহলে দেখো এদিকে যা আছে এদিকে তাই আছে, তার মানে স্যার এই দুটো হাইড্রোজেন যা এই দুটো হাইড্রোজেনও একই রকম, তাহলে 4টে হচ্ছে সমতুল্য হাইড্রোজেন। তো এখানে 4টে হাইড্রোজেন সমতুল্য। আবার স্যার অ্যাসিটিলিন, আবার মাঝ বরাবর দেখো, মাঝ বরাবর যদি আমি কেটে দিই তাহলে দেখো এদিকে যে পরিবেশ পাচ্ছ এদিকেও সেই একই পরিবেশ পাচ্ছ, তার মানে কি বলবো? এই দুটো হাইড্রোজেন একে অপরের সমতুল্য। তাহলে সমতুল্য হাইড্রোজেনের সংখ্যা 2।
এখন বেঞ্জিনে ভাবো এই কার্বনে কটা বন্ড আছে 1 2 3, তার মানে নিশ্চয়ই একটা হাইড্রোজেন আছে। এই কার্বনে কটা বন্ড আছে 1 2 3টে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে। এই কার্বনের ক্ষেত্রেও সেম একটা হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রেও একটা হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রেও একটা হাইড্রোজেন, এই কার্বনের ক্ষেত্রেও একটা হাইড্রোজেন। এখন তুমি ভাবো যে কোনো বরাবর তুমি যদি কাটো, ভাবো আমি প্রথমে এই বরাবর কেটে দিলাম, এই বরাবর কেটে দিলাম, দেখো এই বরাবর কাটলাম, তার মানে আমার বাম দিকে যা আছে ডান দিকেও সেমই আছে, তাহলে এই দুটো হাইড্রোজেন আর এই দুটো হাইড্রোজেন একে অপরের সমতুল্য। আবার তুমি যদি ভাবো এই বরাবর কাটবে, তাহলে এই দিকে যে দুটো থাকবে আর এই দুটো থাকবে একই রকম পরিবেশ পাচ্ছে, তার মানে এরাও দুজন একে অপরের সমতুল্য। তার মানে আবার ধরো তুমি এই বরাবর কাটছো, এই বরাবর যদি কাটো, তার মানে এরা যে পরিবেশ পাচ্ছে এরাও আমার এই হাতের এই দিকটা এরা একে অপরের সমতুল্য। অর্থাৎ দেখতে পেলে যে এই যে 6টি হাইড্রোজেন প্রত্যেকের পরিবেশ একই রকম এবং প্রত্যেকের সমতুল্য হাইড্রোজেন। অর্থাৎ বেঞ্জিনে আমার সমতুল্য হাইড্রোজেনের সংখ্যা কয়টি? 6টি। বেঞ্জিনে আমার সমতুল্য হাইড্রোজেনের সংখ্যা কয়টি? হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 6টি। এখন আরেকটা দেখব C8H18। আচ্ছা দেখো, আমি যদি এইভাবে সাজাই, আমি এভাবে সাজিয়েছি কেন? সমতুল্য হাইড্রোজেন বার করার জন্য। তুমি অন্যরকম সাজাতে পারো, কিন্তু আমি এভাবে সাজিয়েছি। দেখো আর মাঝখান দিয়ে যদি আমি কাটি, ধরো আমি মাঝ বরাবর কেটে দিলাম, তার মানে স্যার এদিকেও যে পরিবেশ থাকবে এদিকেও সেই পরিবেশ, একটা কার্বন, এর সঙ্গে 3টে কার্বন আছে, এর সঙ্গে 3টে কার্বন আছে, এই 3টে হাইড্রোজেন সেম যদি কাটো একে অপর উপর পড়ে যাবে, একজন আরেকজনের উপর পুরো উপরপাতিত হবে। যদি উপরপাতিত হয় তার মানে সবাই কী হবে? সমতুল্য। বুঝেছো? তাহলে সমতুল্য হাইড্রোজেন সংখ্যা কয়টি? 3 3 6, 3 3 9, 12 15 18। অর্থাৎ C8H18 এখানে সমতুল্য হাইড্রোজেন সংখ্যা 18। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে প্রোপেন অণুতে কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে, কত প্রকারের হাইড্রোজেন নয়, কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে, বুঝতে পারলে? যদি কত প্রকারের হাইড্রোজেন বলতো তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নির্ণয় করতে, আর কত প্রকারের সমতুল্য বললে তাহলে দেখবে সমতুল্য হাইড্রোজেন সংখ্যা কত বা কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে। বুঝতে পেরেছো? এখন দেখো তো প্রোপেন মানে কি? CH3 CH2 CH3। তাহলে আমি যদি মাঝ বরাবর কাটি তাহলে কী হবে? দেখো মাঝ বরাবর যদি কেটে দিই, এই বরাবর যদি আমি কাটি তাহলে এদিকে যা আছে এদিকে তা আছে, তার মানে কি এই দুটো সেম, এই দুটো হচ্ছে সেম, কিন্তু এটা তো আলাদা, ঠিক আছে? তার মানে আমি এটাকে আমি যদি এবার দেখাতে শুরু করি, দেখো CHH এখানে CH3, তাহলে এখানে ধরো এ দ্বারা ডিনোট করলাম, তাহলে এইচে। আবার এইদিকে যে কার্বনটা করব এর সমতুল্য এটা ছিল, তাহলে এখানে কি লিখবো? এইচে। কিন্তু মাঝের যে হাইড্রোজেন দুটো ছিল এই দুটো তো সমতুল্য নয়, তার মানে এটা হচ্ছে আলাদা হবে। কি হবে? HB। তার মানে কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে? এখানে 2 প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে। এই একটা এর সঙ্গে এটা সমতুল্য, কিন্তু এটা পুরো আলাদা, তাহলে এই দুটো সমতুল্য হলে এটা সমতুল্য নয়। তাহলে এখানে কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে? এখানে কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে? এখানে 2 প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে কত প্রকারের হবে? 2 প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে। এবার পরীক্ষায় আরও কিছু কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। চলো, আমরা এতক্ষণ সমতুল্য হাইড্রোজেনের কনসেপ্ট থেকে বুঝতে পারলাম যে সমতুল্য হাইড্রোজেন থাকলে কেবলমাত্র একটি বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে, এবং এর ভিত্তিতেই আমরা বিগত বছরে আসা এই দুটি প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। দেখো, প্রথম প্রশ্ন আছে C8H18 আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ একটি মাত্র মনোব্রোমো জাতক উৎপন্ন করতে পারে। তাহলে একটি মাত্র মানে কি? একটাই প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে একটাই প্রোডাক্ট যদি পাওয়া যায়, তার মানে স্যার এই যে 18টা H আছে সবগুলি সমতুল্য। এখন তুমি তোমার মতো আঁকতে পারো, আমি আমার মতো বলছি। দেখো, তাহলে আমি কি করব? এই একটা কার্বন নিলাম, এই একটা কার্বন নিলাম, হয়েছে। বাকি কটা থাকে? 8টার মধ্যে 2টো গেলে আরও 3টে থাকে। আমি করলাম কি 1 2 3 দিয়ে দিলাম, এই 1 2 3 দিয়ে দিলাম। এবার দেখো, এখানে একটা C, 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 এখানে একটা C। কতগুলো হচ্ছে দেখো? 1 2 3 4, 1 2 3 4। প্রত্যেক ক্ষেত্রে হাত পূর্ণ করো। CH3, এটাও CH3, এটা CH3, এটা হচ্ছে CH3। আচ্ছা, এবার কথা যেটা হচ্ছে একটু ভাবো তো। দেখো, যদি আমরা মাঝখান দিয়ে, ঠিক আগের মতো বলছি, যদি আমরা মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিই, তাহলে এইটাকে যদি এর উপর তোলার চেষ্টা করি, যে কোনো একটা পোর্শন কেটে আরেকটা পোর্শনের উপরে চাপিয়ে দিই, তাহলে নিশ্চয়ই একজন আরেকজনের উপরে উপরপাতিত হবে।
ঠিক আছে, তার মানে হচ্ছে এরা সব সমতুল্য হাইড্রোজেন। কতগুলো সমতুল্য হাইড্রোজেন? দেখো 18টা সমতুল্য হাইড্রোজেন। বুঝতে পেরেছো? তাহলে কি করবে, এই যখন দেখবে যে একটি মাত্র মনোব্রোম জাতক উৎপন্ন হচ্ছে, একটি মাত্র প্রোডাক্ট তৈরি হচ্ছে, তখনই বুঝবে এখানে হাইড্রোজেনগুলি সব সমতুল্য। তাদেরকে তুমি সেইভাবে সাজাবে যে মাঝখান থেকে একটা দাগ ধরবে, তার রেসপেক্টে বাম দিকে যা থাকবে ডান দিকেও তাই তুমি রাখবে। এটা অন্যরকমভাবে করতে পারতে, আমি এভাবে করলাম। বুঝতে পেরেছো না পারোনি? এবার এটার নাম কি? এটার নাম কি নিজেরাই জানো, দেখো 2233 টেট্রামিথাইল 2233 টেট্রামিথাইল বিউটেন 2233 টেট্রামিথাইল বিউটেন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার সেকেন্ড প্রশ্নটা দেখো, কোন অ্যালকেনের সাথে 1:1 অনুপাতে ক্লোরিন মিশিয়ে অতিবেগুনি রশ্মির সাহায্যে বিক্রিয়া করালে একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাবে? আবার সেই ব্যাপার, একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাবে। তাহলে একটি মাত্র মানে কি, প্রোডাক্টটা কি হবে? একটাই প্রোডাক্ট পাওয়া যাবে, একটাই বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাবে। তাহলে আমার মাথায় চলে আসলো, তার মানে ওখানে যে হাইড্রোজেনগুলো থাকবে সব সমতুল্য হাইড্রোজেন। বুঝতে পেরেছো? এখন স্যার কী কী আনসার হতে পারে এখানে? কোন অ্যালকেন? অ্যাকচুয়ালি এটা এমসিকিউ আকারে ছিল, কিন্তু এখন তো তোমাদের এমসিকিউ আসবে না, তাহলে এইভাবে তুমি কোশ্চেন করবে। এখন তুমি যে কোনো একটা লিখতে পারবে। এই যে এটা লিখতে পারো, এটার নাম কি? 2233 টেট্রামিথাইল বিউটেন 2233 টেট্রামিথাইল বিউটেন। অথবা আরেকটা যৌগ আছে, আমি একটা বলছি, দেখো ধরো নিওপেন্টেন। আমরা যা যা লিখেছিলাম, আমরা এর আগে যে উদাহরণগুলো দেখেছিলাম যেখানে সব সমতুল্য হাইড্রোজেন যাদের আছে সেগুলি যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। তা আমি কোনটা দেবো? নিওপেন্টেন। HC 1 2 3 4, তাহলে CH3 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 CH3। এখানে এই যে নিওপেন্টেনে সব হাইড্রোজেনগুলি যেহেতু সমতুল্য হাইড্রোজেন, তাই যে হাইড্রোজেনকে সরাক না কেন একটি মাত্র ক্লোরিন প্রতিস্থাপিত যৌগই পাওয়া যাবে। এখান থেকে সরাও বা এখান থেকে সরাও বা এখান থেকে সরাও বা এখান থেকে সরাও। তার মানে হচ্ছে সমতুল্য হাইড্রোজেন থাকলেই আমরা কেবলমাত্র একটি বিক্রিয়াজাত পদার্থ পাবো। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা নিমেষেই চুটকিতে এগুলো সলভ করতে পারবে এবং আশা রাখো এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে পারবে। আমাদের প্রথম ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, আর তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করো। তোমরা নিজেরা নাম্বার পাচ্ছ, বন্ধুদেরকেও তো একটু নাম্বার দিতে হবে, বুঝেছো? চলো বাই।